নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখতে বাংলাদেশ অস্থির কারণে অবিলম্বে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত কাঁটার দাবিতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন মন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করেন ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের প্রায় 27 এলাকা এখনো রয়ে আছে। আগস্ট মাসে সারের ক্ষমতাচ্যুত হবার পথে অনুপ্রবেশ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তকে সম্পূর্ণভাবে ফেরি বা কাঁটার বেড়ার আওতায় আনতে এবার সরকারকে অনুরোধ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অংশের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করার জন্য কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশে উদ্ভূত অস্থির পরিস্থিতির কারণে ত্রিপুরা বৃদ্ধি পাচ্ছে অনুপ্রবেশ। ক্রমবর্ধমান অনুপ্রবেশ বন্ধ করার জন্যই ত্রিপুরা বাংলাদেশ আন্তঃসীমান্ত সম্পূর্ণ কাঁটাতারের আওতায় আনার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, পুরনো সীমান্ত কাঁটাতারের বেড়াগুলি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেইগুলিকে সঠিকভাবে সংস্কার এবং রক্ষণাবেক্ষণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, ভারত বাংলাদেশ 4096 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে 857 কিলোমিটার হল ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। এক্ষেত্রে প্রায় 830 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়া হলেও প্রায় 27 কিলোমিটার এলাকা এখনো রয়ে গেছে উন্মুক্ত। বিশেষ করে ঊনকোটি জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বেশ কিছু অংশে এখনো দেওয়া হয়নি কাঁটাতারের বেড়া। ত্রিপুরা বাংলাদেশের উন্মুক্ত অংশ দিয়ে দেদার অনুপ্রবেশ চলছে রাজ্যে। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিদিনই রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছেন রাজধানী আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন অংশে। অবৈধ অনুপ্রবেশ শুধুমাত্র রাজ্যের জন্যই নয়, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও অনেকটাই হুমকি স্বরূপ। স্বাভাবিক কারণে স্পর্শকাতর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য মূল্যায়ন এবং পর্যালোচনা করবে এনসিইআরটি। মঙ্গলবার থেকে শুরু হতে চলা বিদ্যা প্রবেশ প্রকল্পের এই মূল্যায়ন পর্যালোচনা প্রক্রিয়া চলবে বৃহস্পতিবার পর্যন্ত। রাজ্যে পাঠরত প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন এবং পর্যালোচনা করবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিদ্যা প্রবেশ স্কুল প্রকল্পটি পর্যবেক্ষণ করবে এনসিইআরটির 6 সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার থেকে শুরু হওয়া এনসিইআরটি দলের এই প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ মূল্যায়ন পর্যালোচনা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বিদ্যা প্রবেশ মডিউলের মধ্য দিয়ে শিক্ষার্থীদের উন্নতি পর্যালোচনা করতে গোমতী, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই সহ অন্যান্য জেলা পরিদর্শন করবে এনসিইআরটির প্রতিনিধি দল। বিদ্যা প্রবেশ হলো এনসিইআরটির দ্বারা সেট করা একটি প্রকল্প, যার উদ্দেশ্য হলো প্রথম শ্রেণীতে নতুন ভর্তি হওয়ার শিক্ষার্থীদের পাঠদানের জন্য সাধারণ প্ল্যাটফর্মে নিয়ে আসা। এক্ষেত্রে প্রথম শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীদের চিনতে হবে সমস্ত অক্ষর, পড়তে হবে সহজ শব্দ এবং গুনতে হবে 1 থেকে 10 নম্বর পর্যন্ত। যেহেতু প্রাক প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা সরাসরি বাড়ি থেকে আসা শিক্ষার্থীরা প্রথম শ্রেণীতে যোগদান করে, তাই পাঠ্যক্রম অধীনে ক্লাস শুরু করার আগে তাদের একটি সাধারণ শিক্ষা স্তরে নিয়ে আসার উপর গুরুত্ব দিচ্ছে এনসিইআরটি। এই বিষয়গুলিকে মাথায় রেখে বিদ্যা প্রবেশে একটি 9 সপ্তাহের ব্রিজ কোর্স গ্রহণ করেছে ত্রিপুরা, যা ক্লাসের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের অনুশীলন করা হয়। পর্যালোচনার প্রথম পর্বে শিক্ষার্থীদের মূল্যায়নের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের সাথে প্রকল্পের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করবেন এনসিইআরটির প্রতিনিধি দলটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সামাজিক অবক্ষয়ের এক করুণ চিত্র উঠে আসলো আমাদের সামনে। গায়ে শিহরণ জাগানো অসহায় এক বাবার করুণ দশায় আমাদের অন্তঃকরণ যেন বিগলিত হয়ে যায়। শুধু একটাই প্রশ্ন আমাদের মনে জেগে ওঠে, শিক্ষিত সমাজের উচ্চশিক্ষিত সন্তানদের কাছে বৃদ্ধ পিতামাতারা কেন আজ অবহেলিত? রাজধানীর ব্যানার্জি পাড়ার বাসিন্দা পুত্র স্বনামধন্য ডাক্তার প্রসেনজিৎ রায় ও পুত্রবধূ বৃত্তিকা অধিকারী সমাজের প্রভাবশালী ও প্রতিপত্তির অধিকারী ছেলের সংসারে জায়গা হল না অসুস্থ ও অসহায় বৃদ্ধ পিতা সম্পদ রায়ের। জীবনের সর্বস্ব উজাড় করে ছেলেকে ডাক্তার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন সম্পদবাবু। কোনোদিন কি তিনি স্বপ্নেও কল্পনা করেছিলেন ছেলের বউয়ের মানসিক নির্যাতনের শিকার হয়ে রাস্তায় ঠাঁই নেবেন? বাঁচার জন্য ন্যূনতম এক বেলার খাওয়াটুকু জোটে না অসহায় বৃদ্ধ পিতার ভাগ্যে। একটু খাবারের জন্য রাস্তার পাশে বসে পথচারীদের কাছে সাহায্য প্রার্থনা করছেন। ছেলে ডাক্তার হয়েও অসুস্থ বাবার ন্যূনতম চিকিৎসাটুকু করছেন না। এমনকি পুত্রবধূ বৃদ্ধ শ্বশুরকে 3 দিন যাবৎ ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে দিয়েছিল। তাই
এই অসহায় বৃদ্ধ পিতা অপমান সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে ঠাঁই নিয়েছেন রাস্তার ধারে। এমনটাই জানালেন সম্পদবাবু। আমাদের বাইক করলেন না, তারা আমার মেয়ে গেল। আপনার ছেলের নাম কি? আপনার নাম কি? সম্পদ কুমার রায়। ছেলে কিছু ঘটনাটা কি হয়েছে? ছেলের বউ মিল না ডাক্তার দেয় না, আপনারা? ডাক্তার দেয় না। ছেলেই তো ডাক্তার। আরে ছেলে ডাক্তার ওই কেউ আমার ডাক্তার দেয় না। তো এখন বাড়িতে বের করে দিচ্ছে? না, আমি নিজে বাড়ি। আপনি নিজে বেরিয়ে পড়ছেন? হ্যাঁ, হ্যাঁ, খাওয়ান নাই, খাওয়ান নাই, খাওয়ান টাউন দেয় না? করলে খাওয়ান দেয় না। আমি হাঁটছে না, দরজা বাজে আমার তারা জড়াই গেলি, খাওয়ান টাউন দেয় না? আমি গেলে তারা জড়াই গ্রিলে তালা দিয়ে রাখে, বাড়ি ঢুকতে দেয় না? না, ঘরে 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 গ্রিলে তালা দেয় না? খাওয়ানো দেয় না? কতদিন নিচে খাওয়ান দেয় না? 3 দিন। 3 দিন নিচে খাওয়ান দেয় না, এখন নিজে বাড়িতে বেরিয়ে পড়ছেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সম্পদবাবু এখন শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসক ছেলের কাছে নিজের চিকিৎসা পরিষেবাটুকুও জোটে না। এমনকি তার সম্পত্তি, টাকা পয়সা সবকিছু কেড়ে নিয়ে গেছে ছেলে ও ছেলের বউ। এমনটাই অভিযোগ করেছেন সম্পদবাবু। এমনি করে টাকা কই থেকে পাইছে? সব আপনি দিচ্ছেন? আপনার পেনশন টেনশন সব দিয়ে দিচ্ছেন? সব পেনশন টেনশন সব চালাইছেন? সব প্রপার্টি নিয়ে নিছে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে স্বর্গদেবতা। তার মানে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতাকে সন্তুষ্ট করলে সকল দেবতারাও সন্তুষ্ট হন। এই প্রবাদটি যেন মিথ্যে না হয়। তাই সকল সন্তানদের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই, বাবা মাকে সন্তুষ্ট রাখুন, বাবা মাকে শ্রদ্ধা করুন। চোখের জল নয়, তাদের দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিন। তবে যে সন্তান হওয়া সার্থকতা। তাদের স্থান রাস্তার ধারে বা বৃদ্ধাশ্রমে নয়, তাদের স্থান যেন হয় সন্তানের হৃদয় মন্দিরে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আইন শৃঙ্খলা নিয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম। সোমবার সিপিআইএম দলের 5 সদস্যের প্রতিনিধি দল প্রদান করে এই ডেপুটেশনটি। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় এলাকায় আইন শৃঙ্খলার অভাবে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন অভিযোগ করেন সিপিআইএম নেতৃত্ব। বিশালগড় এলাকায় নজরদারি ক্যামেরাগুলো সংস্কারের অভাবে অকেজু হয়ে রয়েছে বলেও জানান সিপিআইএম নেতৃত্ব। বিশালগড় মহকুমায় আমরা উল্লেখ করেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ক্ষেত্রেই এতটাই মানুষ আতঙ্কিত হচ্ছে আইন শৃঙ্খলা অবনতিজনিত কারণে। এই বিষয়ে আমরা মহকুমা শাসকের পুলিশ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করলাম। এছাড়া নেশার যে বিষয়, মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ পর্ব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবং ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। বিশ্বের সর্বশক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। হাতে আর মাত্র কয়েক ঘন্টা মঙ্গলবার অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট গ্রহণ। ভোট যুদ্ধে রয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। দুজনের মধ্যে হতে চলেছে কঠিন প্রতিযোগিতা। আমেরিকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নিয়মাবলীর মধ্যে রয়েছে বেশ কয়েকটি নিয়ম। এর মধ্যে রয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নিয়মও। অন্য দেশের কোনো ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না। নিয়ম রয়েছে এমনটা। এমন পরিস্থিতিতে অন্য কোনো দেশের কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, তাহলে প্রশ্ন উঠছে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো প্রার্থীকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ ভারত থেকে কেউ আমেরিকায় গিয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
শুধুমাত্র একজন জন্মগতভাবে মার্কিন নাগরিক আমেরিকার প্রেসিডেন্ট মনোনীত হতে পারেন। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতে জন্মগ্রহণ করেননি তিনি। তার মানে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। এই কারণে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো সমস্যা নেই হ্যারিসের। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও কিছু নিয়ম আছে, সেগুলিও জানা জরুরি। আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম বয়স 35। এছাড়াও প্রার্থীকে অবশ্যই কমপক্ষে 14 বছরের জন্য আমেরিকার বাসিন্দা হতে হবে। যদিও ভারতে এটি হয় না। ভারতে এমনকি বিদেশে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। ভারতীয়রা কাকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান, এটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের উপর এখন নজর ভারত সহ গোটা বিশ্বের। ভারতীয়দের একটা অংশ আবারও ডোনাল্ড ট্রাম্পকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। ডোনাল্ড ট্রাম্পের ছবির সামনে রেখে নির্বাচনে তার জয়ের জন্য চলছে বিশেষ পূজার আয়োজন। আসলে ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বের কারণে প্রবাসী ভারতীয়দের পছন্দ ডোনাল্ড ট্রাম্প বলে রিপোর্ট করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি ভারতের জন্য একটি বড় বোনাস পয়েন্ট হবে যদি ডেমোক্রেটাররা জয়ী হয়, কারণ বিডেনের মেয়াদের শেষ 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি বৃদ্ধি পেয়েছিল বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। কমলা হ্যারিসের এমন নীতিগুলিকে সমর্থন করতে পারেন যা উচ্চ দক্ষ অভিবাসীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করা সহজ করে তোলে, যা আইটি সেক্টরের জন্য একটি ইতিবাচক দিক হবে। আর সেখানে বাড়তি সুবিধা পেতে পারে ভারত বলে মনে করে কূটনৈতিক একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে সিসিটিভি লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জনকল্যাণমুখী এই উদ্যোগের অঙ্গ হিসেবে সাবরুম মহকুমা হাসপাতালে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি সাবরুম মহকুমাবাসী। রোগীদের স্বার্থ সুরক্ষার কথা বিবেচনা করে রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে সিসিটিভি লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালে আউটডোর, ইনডোর, ওপিডি থেকে শুরু করে জরুরি বিভাগ এবং প্রশাসনিক বিভাগে মোট 47টি সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই মহতি কাজের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় লোকজন। হাসপাতালে পরিষেবা নিতে আসা প্রাক্তন প্রধান শিক্ষক গোপাল চক্রবর্তী স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। হয়তো আর্টিগড়ের ঘটনার পরিপ্রেক্ষিতে সাবরুম দিয়ে এটা শুরুয়াত হয়েছে। এই সিসি ক্যামেরা লাগানোতে এখানে তারা আসছে, তারা যাচ্ছে। পূর্ব শত্রুতার জেরে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ আহত 9 জন। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল পরিদর্শনে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাজধানী আগরতলার ভোলাগিরি এলাকায় পুরনো শত্রুতার জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পরিবারই নেশা সামগ্রী ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়। পুরনো শত্রুতার কারণে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন উভয় পরিবারের সদস্যরা। এরপরে এই ঝগড়া রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। आज एक आदमी है, ये शाहजहां का फ्रेंड है, उसका नाम उत्तम मलाकार है। वो आया था और दोनों जाके कुछ लोगों को बाहर से भी लेके आके उन दूसरे ग्रुप में अटैक किया है। तो उसमें दोनों इंजर्ड हुआ है थोड़ा, इसलिए अब अभी নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত।
দুবছর কেটে গেলেও 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণদের এখনো পর্যন্ত নিয়োগপত্র দেয়নি রাজ্য সরকার। বিষয়টি নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলেন। সাংবাদিক সম্মেলনে এই টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা এক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য দপ্তরের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎকার চেয়ে বারবার চেষ্টা করলেও কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট টেট উত্তীর্ণরা। রাজ্যে যেখানে প্রয়োজনীয় শিক্ষকের অভাবে ধুঁকছে বিশেষ করে গ্রামীণ বিদ্যালয়গুলো, সেক্ষেত্রে অবিলম্বে নিয়োগপত্র দেবার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। এবং ধন্যবাদ সংবাদ মাধ্যমকে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত থাকার জন্য। আমাদের 2022 সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় জুন মাসের 17 তারিখে। মাঝখানে দুটো বছর পেরিয়ে গেলেও আমরা আমাদের নিয়োগের কোনো সরকারের তরফে উদ্যোগ দেখতে পাচ্ছি না। এই নিয়ে আমরা টিআরবিটি কর্তৃপক্ষের কাছে বারবার গেছি, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। ওনারা কখনো কখনো আশ্বস্ত করছেন যে হয়ে যাবে, কখনো কখনো বলছেন যে আমাদের কাজ তো কমপ্লিট, গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল এলে হয়ে যাবে। কিন্তু আমরা আবার সিএম স্যারের কাছে 5 থেকে 7 বার অ্যাপয়েন্টমেন্ট ডাটা জমা দিয়েছি, কিন্তু উনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট একবারও দিতে পারেননি। বাধ্য হয়ে আমরা অন্যান্য মন্ত্রী মহোদয়ের কাছেও গেছি, ওনারাও সেমভাবে বলেছেন যে আপনারা অন্যান্য তোমাদের নিজস্ব দপ্তরের মন্ত্রীর কাছে যাও। কিন্তু আমরা টেট 1 ও টেট 2 মিলে মোট পাশ করেছিলাম। সোমবার আগরতলার মহারাজগঞ্জ বাজারে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় অবৈধভাবে একটি দোকানে বাংলাদেশের ভোজ্য তেল বিক্রি ও মজুত রাখা ও অন্যদিকে আরেকটি চালের দোকানে ওজন পরিমাপের জিনিস ও বিক্রির বৈধ কাগজপত্র না থাকায় দুটি দোকানকে সাময়িক কালের জন্য বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মহকুমা শাসক ও খাদ্য সুরক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। মূলত মহারাজগঞ্জ বাজারের দ্রব্যমূল্য যাচাইয়ের জন্য এই অভিযান বলে জানিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক প্রদীপ কুমার ভৌমিক। মূল্য যাচাই করা, হঠাৎ করে বাজারে যে বিভিন্ন মূল্য যে বাড়ছে, এটা পত্রপত্রিকাতে সেটা প্রকাশিত হয়েছে, সেটা আসলে এটা ব্যবসায়ীদের কোনো গাফিলতি কিনা সেটাই তদন্ত করা আজকে মূলত উদ্দেশ্য। মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত কলমক্ষেতে গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের সমিত আলী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের করুণ দশা চিত্র উঠে আসলো সকলের সামনে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে নেই শিশুদের জন্য পানীয় জলের ব্যবস্থা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘরের কলমক্ষেতে গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে প্রয়োজনীয় আসবাবপত্র থাকলেও শিশুদের খাওয়ার জন্য নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। জল জীবন মিশনের জলের ট্যাঙ্ক বসানো হলেও নেই কোনো জলের ব্যবস্থা। জলের উৎস হিসেবে একটি টিউবওয়েল থাকলেও লক্ষ্মী পুজোর রাতে সেটিও চুরি হয়ে যায় বলে জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী। পাশের এক বাড়ি থেকে জল এনে শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন দিদিমণি পূর্ণলক্ষ্মী। মানুষ দেখলে বলে বসি হয়েছি জল বয়ে যাবে, তারপরে দিয়ে আইয়া বলে টাইনা তুললে পাইপ টাইপ সব তুললে নিয়ে গেছে। জল এই শামসুর বাইর থেকে মোটর থেকে আইনা কিছু রান্না করে হেল্পারে খাওয়া। এই জলের সমস্যাটা কতদিন? ওই তো মানে 6 মাস। সোনামুড়া বক্সনগর সড়কের মতিনগর থেকে 5 আলিয়া যাওয়ার রাস্তার বেহাল দশা চিত্র উঠে এসেছে। রাস্তা নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনলেন স্থানীয় এলাকাবাসী। রাস্তাটি নির্মাণের ক্ষেত্রে ঠিকাদার ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ এলাকাবাসী। রাস্তার লাল মাটির ওপর কালো রঙের প্রলেপ হাতে ধরলে উঠে যাচ্ছে, এমনটাই অভিযোগ গ্রামের নবীন থেকে প্রবীণ সব অংশের মানুষের। এলাকার বহুদিনের স্বপ্নের রাস্তা বাস্তবে পরিণত হতে হতেই ধ্বংস হয়ে যাচ্ছে। রাস্তা নির্মাণকারী ঠিকাদারদের বিরুদ্ধে এমন ভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী। সরকারি রাস্তার অবস্থা কোনো গোলা নাই, কিচ্ছু নাই, শুধু বালু দিয়ে ঠিক করে পরিষ্কার রাস্তা না, কোন গোলা দিছে না, বালু দিয়ে সেটা বালুর লগে বালু দিছে মানে 100 কেজি শীত দিছে মানে। যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে মৃত্যু হয়েছে 36 জন যাত্রীর। ঘটনা উত্তরাখণ্ডের আলমোড়ায়। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উত্তরাখণ্ডের আলমোড়া জেলার রামনগরে খাদে যাত্রীবাহী বাস উল্টে পড়ে মৃত্যু হয়েছে অন্তত 36 জন যাত্রীর। সোমবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনার পরপরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে স্থানীয় মানুষ ও প্রশাসনের আধিকারিকরা। বাসটিতে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল, যাত্রীদের মধ্যে অনেক শিশুও ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি গড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। আলমোড়ার মারচোলার কাছে
দুর্ঘটনায় 200 ফুট খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এদিকে দুর্ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। খাদ থেকে দুর্ঘটনাগ্রস্তদের তুলে আনাতে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার। দুর্ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে আলমোড়ার ARTO-কে সাসপেন্ড এবং হতাহতদের পরিবারবর্গের প্রতি এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ধামি। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা ও আহতদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি কুমায়ুন ডিভিশনের কমিশনারকে দুর্ঘটনার জেলা শাসক স্তরে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা বনাম বড়োদরার মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের ম্যাচ শুরু হবে বুধবার থেকে। গ্রুপ এর এই চতুর্থ ম্যাচের জন্য এমবিবি মাঠে সোমবার থেকে শুরু হলো উভয় দলের অনুশীলন পর্ব। এমবিবি ময়দানে বুধবার থেকে শুরু হবে ত্রিপুরা বনাম বরোদার মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের ক্রিকেট ম্যাচ। রোনাল পান্ডিয়ার নেতৃত্বে ইতিমধ্যেই শক্তিশালী বরোদা দল শুরু করে দিয়েছে অনুশীলন। সোমবার এমবিবি ময়দানে অনুশীলন পর্বে অংশ নেয় ত্রিপুরা এবং বরোদা। এদিন সকাল 11:30 নাগাদ অনুশীলনের প্রথম পর্যায়ে অংশ নেন কুণাল পান্ডিয়া। এই মুহূর্তে এলিজে গ্রুপ 3 ম্যাচে সর্বোচ্চ 19 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন শক্তিশালী বরোদা। এদিকে স্বাগতিক দল ত্রিপুরাও এদিন এমবিবি ময়দানে অংশ নেয় অনুশীলন পর্বে। চিফ কোচ পিভি শশীকান্ত ছাড়াও অধিনায়ক মনদীপ সিং, জিয়নজোত সিং, শরৎ শ্রীনিবাসরা অংশ নেন অনুশীলন পর্বে। গ্রুপের তৃতীয় ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ড্র করে মোট 9 পয়েন্ট নিয়ে বর্তমানে এই গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে আত্মবিশ্বাসী টিম ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।